আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক্সক্লুসিভ এডুকেশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর নাজমুল। তো আজকে মেইনলি নিউক্লিয়ার মেডিসিনের ক্লাস। তো নিউক্লিয়ার মেডিসিন থেকে আপনারা জানেন যে আপনারা যে নন ক্যাডার পরীক্ষাটা দিবেন, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের যে পরীক্ষাটা দিবেন, ওখানে হয়তো 5 থেকে 6টা এমসিকিউ হয়তো আসতে পারে। এর মধ্যে বেসিক কোশ্চেন, বেসিক অল্প স্বল্প আমরা একটু জানার চেষ্টা করব, কারণ এখান থেকে দেখা যায় হয়তো ভাইভাতে আপনাকে কিছু কোশ্চেন দিতে পারে, এটা একটা। এরপরে হচ্ছে এমসিকিউ বা হচ্ছে এসবি হিসেবে যে কোশ্চেন গুলো আসবে, সেগুলোর জাস্ট কিছু স্পেসিফিক টেস্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং স্পেসিফিক আনসার দিতে হবে। ওকে। তো আজকে আমাদের এটা প্রথম ক্লাস, এটা টোটাল 2টা ক্লাস হবে। আমরা যেহেতু এটা একটা নতুন টপিক, অনেকের জন্যই নতুন, সো আমরা অল্প করবো, বাট যাতে একটু ইফেক্টিভ হয় সেভাবে আমরা চেষ্টা করবো, যাতে পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো যাতে আপনারা আনসার করতে পারেন। ওকে। ওদের বিগত বছরের যে কোশ্চেন গুলো ছিল, সেখানে যে ওদের সাইন্টিফিক অফিসাররা যে নিউক্লিয়ার মেডিসিনের যেসব প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, ওই ওই রিলেটেড কিছু টপিকই হচ্ছে আমি জাস্ট এখানে তুলে ধরবো। এগুলো পড়লে আশা করি আপনারা পেরে যাবেন। ওকে। তো আচ্ছা, সাউন্ড কি কম শোনা যাচ্ছে? মানে আমাকে কি একটু রেসপন্স করে না, একজন বলো যে মানে সাউন্ড একেবারে। আসসালামু আমরা আলাইকুম ভাইয়া, শোনা স্পষ্ট যাচ্ছে শুনতে না পাচ্ছি শব্দ? এবং দেখতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে না। আর একটু লাউড হলে একটু ভালো হয়। আর একটু মাইক্রোফোনটা যদি একটু আরেকটু সাথে। এখন কি ঠিক আছে? এখন এখন কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন কি কারো কাছে কম মনে হচ্ছে কিনা? এখন ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো নিউক্লিয়ার মেডিসিনে আমরা আসলে নিউক্লিয়ার মেডিসিন আসলে কনসেপ্টটা কি সেটা আমি একটু বলি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে কেন এটাকে নিউক্লিয়ার মেডিসিন বলা হয়? নিউক্লিয়ার মেডিসিন কেন বলা হয়? কারণ আমাদের যে হচ্ছে আহ, যে আলফা বিটা গামা যে রে গুলো আছে, তো এখানে তো মেইনলি গামা রে নিয়ে হচ্ছে কাজ করা হয়। ঠিক আছে, গামা রে নিয়ে কাজ করা হয়, এই জন্য এটার নাম হয়ে গেছে নিউক্লিয়ার মেডিসিন। ঠিক আছে, তাহলে গামা রে নিয়ে যখন কাজ করবে তখনই এটার নাম হবে নিউক্লিয়ার মেডিসিন। ওকে, কারণ এখানে হচ্ছে মেইনলি গামা রেটাকে ডিটেক্ট করা হয়। হ্যাঁ, বিভিন্ন ডিজিজ কন্ডিশন বলেন বা বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি বলেন, বা বডিতে আদার যে কোনো মেটাস্টেটিক অ্যাক্টিভিটি বলেন, বা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি, যেখানে অ্যাক্টিভিটি বেশি থাকবে, ওই জায়গা থেকে গামা রে যখন নিঃসরণের ব্যবস্থা করা হবে, ওই নিঃসরণটাকে গামা ক্যামেরা দিয়ে যখন আমি ডিটেক্ট করব, এই টোটাল প্রক্রিয়াটার নামই হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেডিসিন। তো এখানে মেনলি দেখেন, এখানে দেখেন এই যে মোলিবডেনাম হচ্ছে 99। তো মোলিবডেনাম 99 থেকে এই যে এই টেকনিশিয়াম 99 এম। তো পরীক্ষাতে পরীক্ষাতে হয়তো আপনাদেরকে আসতে পারে যে এম মানে কি, এখানে 99 যে এম লিখছে, এম মানে কি? তো এম মানে হচ্ছে মেটা স্টেবল। মেটা স্টেবল, মেটা স্টেবল মানে হচ্ছে সে টেম্পোরারিলি স্টেবল, সে একটা টেম্পোরারিলি স্টেবল। তো টেম্পোরারি স্টেবল মানে তো হচ্ছে সে আসলে পুরোপুরি স্টেবল না। তো টেম্পোরারি স্টেবল থেকে তাকে স্টেবল হওয়ার জন্য কোথায় আসতে হবে? 99 টেকনিশিয়ামে আসতে হবে। সো যখনই আমরা 99 এম টেকনিশিয়ামটা ইউজ করব, তো এটা মেটাস্টেবল, এটা স্টেবল হওয়ার জন্য 99 টেকনিশিয়ামে কনভার্ট হবে। এখন এই যে কনভার্সন যে হবে, এই কনভার্সন হওয়ার সময় দেখেন, এই যে 99 এম টেকনিশিয়াম থেকে 99 টেকনিশিয়ামে কনভার্ট হওয়ার সময় এই যে দেখেন, এই যে গামার এটা এক্সক্রিট করছে। ঠিক আছে, তাহলে গামা রেটা বের হয়ে যাচ্ছে। এই যে গামা রেটা বের হয়ে যাচ্ছে, এই গামা রেটা আমি যখন গামা ক্যামেরা দিয়ে ডিটেক্ট করব, এই পুরো প্রসেসটার নামই হচ্ছে আমার নিউক্লিয়ার মেডিসিন। ওকে, এই পুরো প্রসেসটা, তাহলে নিউক্লিয়ার মেডিসিনের কাজই হচ্ছে গামা রেগুলাকে ডিটেক্ট করা, আর কিছু না। ওকে। আচ্ছা, তো এটা আমরা প্রথমে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে বিভিন্ন যে স্ক্যান গুলো করা হয়। তো মেইনলি আপনাদের আমি যেটা দেখলাম যে আপনাদের যে সাইন্টিফিক অফিসার বলেন বা মেডিকেল অফিসারের যে কোশ্চেন গুলো ছিল, তো ওইখানে বিশেষ করে সাইন্টিফিক অফিসারের যে কোশ্চেন গুলো ছিল, ওইখানে ওইখানে তো নিউক্লিয়ার মেডিসিন থেকে কোশ্চেন একটু বেশি আসে, কারণ সাইন্টিফিক অফিসার যারা পরীক্ষা দেয় বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে। তো ওইখানে দেখলাম আমি হচ্ছে এই যে বিভিন্ন যে স্ক্যান গুলো আছে, স্ক্যান গুলো থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। ওকে। তো এখানে দেখেন আমি কিছু স্ক্যানের দিছি, যেমন হচ্ছে এগুলো হচ্ছে রেনাল রেডিও আইসোটোপ স্ক্যান।
তো রেনাল এখানে পরীক্ষা আসতে পারে যে রেনাল রেডিওআইসোটোপ স্ক্যান হিসেবে কোনটা কোনটা ইউজ করা হয়। তাহলে কোন কোন পদ্ধতি আমরা ইউজ করতে পারি? একটা হচ্ছে টেকনিশিয়াম 99M DMSA, ঠিক আছে, DMSA। এরপর হচ্ছে টেকনিশিয়াম 99M DTPA। এরপর হচ্ছে টেকনিশিয়াম 99M MAC3। এরপর ডাইউরেটিক রেনোগ্রাফি, ক্যাপটোপ্রিল রেনোগ্রাফি। এই পাঁচটা নাম আমরা মুখস্থ করবো। এগুলো হচ্ছে জাস্ট রেনাল রেডিওআইসোটোপ স্ক্যানের জন্য এগুলো ইউজ করা হয়। ওকে, এখন কোনটা কিসের জন্য ইউজ করা হয়, কোনটা কোনটার জন্য বেস্ট, সেটা আমরা এখন জানবো। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই পাঁচটা নাম মুখস্থ করা। তাহলে প্রথম নামটা কি বললাম? টেকনিশিয়াম 99M DMSA, ঠিক আছে। টেকনিশিয়াম 99M DTPA, টেকনিশিয়াম 99M MAC3। এরপর হচ্ছে ডাইউরেটিক রেনোগ্রাফি এবং হচ্ছে ক্যাপটোপ্রিল রেনোগ্রাফি। এই পাঁচটা হচ্ছে রেনাল রেডিও আইসোটোপ স্ক্যান। ওকে, এখন আসে এগুলোর প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইউজ এবং হচ্ছে ইম্পর্টেন্সটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন প্রথমে আসে হচ্ছে টেকনিশিয়াম 99M DMSA। তো এখানে মেনলি কি হয়, এটা আসলে এটা দিয়ে আসলে কি করি, এটা এটা হচ্ছে নর্মালি স্ট্যাটিক স্ট্যাটিক মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন। স্ট্যাটিক মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন। স্ট্যাটিক মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন অর্থাৎ এই যে মনে করুন কিডনিটা আছে, তো কিডনিটা তো সবারই আছে, কিডনিটা তো আর হাঁটাহাঁটি করতেছে না। এই যে কিডনিটার টোটাল মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন, মানে কিডনিটাতে কি কোনো স্ক্যারিং আছে কিনা, ঠিক আছে, এবং হচ্ছে রেনাল কর্টিকালে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসটা দেখার জন্য আমরা টেকনিশিয়াম 99M DMSA আমরা ইউজ করি। ওকে, তাহলে পরীক্ষাতে আসতে পারে যে স্ট্যাটিক মরফোলজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য কোনটা বেস্ট, টেকনিশিয়াম 99M DMS। অথবা এভাবেও আসতে পারে যে রেনাল স্কার দেখার জন্য, রেনাল স্কার দেখার জন্য বেস্ট ইনভেস্টিগেশন কি, বা কর্টিক্যাল স্কার দেখার জন্য। তাহলে রেনাল স্কার দেখার জন্য বেস্ট ইনভেস্টিগেশন, বেস্ট ইনভেস্টিগেশন। সো এটা বলতে পারে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ইনভেস্টিগেশন টু সি এনি কর্টিক্যাল স্কার। তাহলে আনসার হবে কি, আনসার হবে টেকনিশিয়াম 99M DMSA। ওকে, আচ্ছা এখন আসে হচ্ছে টেকনিশিয়াম 99M DTPA। তাহলে দেখেন এই এই প্রথমটা যদি স্ট্যাটিক মরফোলজিক্যাল ইনভেস্টিগেশন হয়, তাহলে পরের গুলা কি আশা করেন? পরেরটা হবে আসলে এই পরের দুইটাই নর্মালি ইউজ করা হয় হচ্ছে ডাইনামিক অথবা ফাংশনাল ইনভেস্টিগেশন হিসেবে। তাহলে এটা হচ্ছে ডাইনামিক অথবা ফাংশনাল, মানে আমার কিডনিটা কি ফাংশনাল কিনা। এবং আমাদের এখানে যে ডাইনামিক প্রসেসটা হচ্ছে, ডাইনামিক প্রসেসটা কি? ডাইনামিক প্রসেসটা একদম সহজ। এখানে হচ্ছে ইউরিন প্রোডাকশন হবে এবং ইউরিন এক্সক্রিশন হবে, ইউরিন প্রোডাকশন এন্ড এক্সক্রিশন। এই যে টোটাল ফ্লোটা, এই টোটাল ফ্লোটা কি ঠিক আছে কিনা। আর ফাংশনালটা কি? ফাংশনাল মানে তো হচ্ছে এটা, এই যে ইউরিন প্রোডাকশন হচ্ছে কিনা এবং জিএফআর ঠিক আছে কিনা এবং হচ্ছে এক্সক্রিট হচ্ছে কিনা। তাহলে দুইটাই সেম কথা। তাহলে ডাইনামিক এবং ফাংশনাল ইনভেস্টিগেশন হিসেবে কোনটা ইউজ করা হয়? টেকনিশিয়াম 99M DTPA অথবা টেকনিশিয়াম 99M MAC3। ওকে, আচ্ছা, তো এখন আসি এই দুইটার মধ্যে কোনটা প্রেফার্ড। এই দুইটার মধ্যে প্রেফার্ড হচ্ছে MAC3, এটা হচ্ছে প্রেফার্ড। তাহলে ইট ইজ প্রেফার্ড। ওকে, আচ্ছা, তো এখন এখানে আসলে আমরা কি দেখবো? এখানে নর্মালি আমরা দেখেছি ইউরিনারি এক্সক্রিশনটা ঠিক মতো হচ্ছে কিনা। তাহলে দেখেন ডিটিপিএ তে কি বলছে? ডিটিপিএ তে বলছে হচ্ছে মেজার্স গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এন্ড রেনাল পারফিউশন। তাহলে এখানে আমি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কি ঠিক মতো হচ্ছে কিনা বা এটা কত হচ্ছে এইটা ডিটেক্ট করব। আর এটা হচ্ছে রেনাল পারফিউশন অর্থাৎ ব্লাড ব্লাড সে পাচ্ছে কিনা, তার এফারেন্ট আর্টেরিওল দিয়ে কি পর্যাপ্ত পরিমাণে ব্লাড আসতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে মেজার করা হয়। তাহলে মেজার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এন্ড রেনাল পারফিউশন, এগুলো কিন্তু সরাসরি আপনাদেরকে এসবি হিসেবে দিবে। আমি ওই যে আপনাদের সায়েন্টিফিক অফিসারের কোশ্চেনগুলো দেখলাম, ওখানে ডিরেক্ট আনসার। তো এখানে এমন না যে হচ্ছে খুব বেশি বুঝতে হবে জিনিসটা, এমন না, জাস্ট একটু হালকা পাতলা ধারণা থাকতে হবে আর জিনিসটা সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে টেকনিশিয়াম 99M MAC3। তো MAC3 এর মধ্যে দেখেন ইভালুয়েটস রেনাল টিউবুলার ফাংশন। তাহলে এখানে ছিল গ্লোমেরুলার ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশনের পরে এই ফিল্ট্রেশন গুলা কোন দিকে যাবে? টিউবুলার দিয়ে যাবে। তাহলে টিউবুলার ফাংশন আমাকে দেখতে হবে। টিউবুল থেকে এগুলো আলটিমেটলি কোথায় যাবে? আলটিমেটলি যাবে কোথায়? আলটিমেটলি এখান থেকে হচ্ছে আমার ইউরেটার যাবে, দেন হচ্ছে
ব্ল্যাডার দেন হচ্ছে আমার একেবারে ইউরেথ্রা হয়ে এক্সক্রিশন হয়ে যাবে। সো এখানে এর মধ্যে এই পুরো জিনিসটার মধ্যে ড্রেনেজের মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা এটা একটু দেখতে হবে, ঠিক আছে? তাহলে নর্মালি ইম্পেয়ার্ড রেনাল ফাংশন, তাহলে রেনাল ফাংশনটা কি ইম্পেয়ার্ড হচ্ছে কিনা, টোটাল রেনাল ফাংশন অর্থাৎ ইউরিন প্রোডাকশন হয়ে এটা কি পুরো ওখান থেকে রিঅ্যাবজর্পশনটা ঠিক মতো হচ্ছে কিনা, আয়ন এক্সচেঞ্জ গুলো ঠিক মতো হচ্ছে কিনা, এই টোটাল এই ফাংশনটা দেখার জন্য টেকনিশিয়াম 99M ম্যাক 3টা ইউজ করা হয়। ওকে, তাহলে তিনটা আমরা অলরেডি করে ফেলছি, এখন আছে বাকি দুইটা। এখন আসে হচ্ছে ডাইউরেটিক রেনোগ্রাফি। ডাইউরেটিক নর্মালি আমরা ডাইউরেটিক্স ইউজ করি কেন, ডাইউরেটিক্স ইউজ করি হচ্ছে ইউরিনের ফ্লো, ইউরিনের প্রোডাকশন বাড়ানোর জন্য এবং ইউরিনের ফ্লোটা বাড়ানোর জন্য। তো এখন আমি কি করব, এটা কি অবস্ট্রাকটিভ নাকি নন অবস্ট্রাকটিভ হাইড্রোনেফ্রোসিস এটা আমাকে দেখতে হবে, অবস্ট্রাকটিভ নাকি নন অবস্ট্রাকটিভ হাইড্রোনেফ্রোসিস এটা আমাকে দেখতে হবে। তো প্রথমে এই ডায়োরেটিক রেনোগ্রাফি করার আগে প্রথমে হচ্ছে আমি কন্ট্রাস্ট দিয়ে দিব, এখানে প্রথমে কন্ট্রাস্ট দিয়ে দেবো। কন্ট্রাস্টটা তো আমি ডিটেক্ট করব, কন্ট্রাস্টটা আমি হচ্ছে গামা ক্যামেরা দিয়ে ডিটেক্ট করলাম, ডিটেক্ট করার পরে দেন আমি ডায়োরেটিক্স দেবো, ডায়োরেটিক্স দেওয়ার পরে আমি দেখবো যে কন্ট্রাস্টটা কি বের হচ্ছে কিনা। যদি দেখি কন্ট্রাস্ট বের হচ্ছে না তাহলে হবে অবস্ট্রাকটিভ, যদি দেখি কন্ট্রাস্ট বের হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে নন অবস্ট্রাকটিভ। তাহলে ডায়োরেটিক রেনোগ্রাফিতে তাহলে আমি কি দেবো এখানে, প্রথমে আমি ফার্স্ট ফার্স্ট কি দিব, ফার্স্ট দেবো হচ্ছে কন্ট্রাস্ট, দেন ডায়োরেটিক্স। ওকে, আচ্ছা এরপরে চলে আসা হচ্ছে ক্যাপটোপ্রিল রেনোগ্রাফি। ক্যাপটোপ্রিল রেনোগ্রাফিটা কেন, এটা করা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস, এইটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য কোনটা করা হয়, ক্যাপটোপ্রিল রেনোগ্রাফি, একেবারে সহজ, একেবারে এসবিএ তে দিবে, এসবিএ তে জাস্ট আনসারটা বসে দিবে, ঠিক আছে? এখানে অত বেশি কিছু বোঝার দরকার নেই। ক্যাপটোপ্রিল রেনোগ্রাফি কোথায় ইউজ করা হয়, রেনাল আর্টারি স্টেনোসিস ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়, একেবারে কাজ শেষ। আচ্ছা এখন আসে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন্ডিকেশন অফ হিডা স্ক্যান, ঠিক আছে? ইন্ডিকেশন অফ হিডা স্ক্যান, এগুলা কিন্তু আপনাদেরকে এই যে এই এব্রিভিয়েশন যেগুলো আছে এগুলো এলাবোরেশন করার দরকার নেই, এগুলো পরে শুধু শুধু মাথা নষ্ট করার দরকার নেই, এগুলো পড়লে মনেও থাকবে না, কিছু থাকবে না। ওকে, আচ্ছা আমি নিজেও ট্রাই করছি, আমার নিজেরও মনে থাকে না, এবং আমি দেখলাম হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে সরাসরি এভাবেই করে দেয় যে হিডা স্ক্যান, ঠিক আছে? এরপর হচ্ছে টেকনিশিয়াম 99M DMSA, ঠিক আছে? ওটার এলাবোরেশনটা দেয় না, সো এলাবোরেশন করার কোনো দরকারই নেই। ওকে, আপনারা জাস্ট খেলে যে যেভাবে দিছি আমি হিডা স্ক্যান হিডা স্ক্যান হিডা স্ক্যান হিসেবে পড়ে যাবে। আচ্ছা, তো হিডা স্ক্যানের ইন্ডিকেশন আমি কোন কোন ক্ষেত্রে হিডা স্ক্যানটা করব, কোন কোন ক্ষেত্রে হিডা স্ক্যানটা করব, একটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে করব, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া অর্থাৎ আমাদের যে বিলিয়ারি ট্রি আছে, বিলিয়ারি ট্রিটা কিরকম, আমাদের যে লেফট হেপাটিক ডাক্ট, রাইট হেপাটিক ডাক্ট, দেন হচ্ছে আমার সিস্টিক ডাক্টের সাথে মিলিত হয়ে কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্টের সাথে মিলিত কমন বাইল ডাক্ট, ঠিক আছে? এই কমন বাইল ডাক্টটা হচ্ছে আবার কোথায়, বাউলের মধ্যে, ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের মধ্যে এটা ওপেন করতেছে। তাহলে এই পুরা জিনিসটাকে, এই পুরা জিনিস, এই পুরা চ্যানেলের মধ্যে কোনো অ্যাট্রেসিয়া আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য হিডা স্ক্যান ইউজ করা হয়। আর হচ্ছে বাইল লিক, এই যে পুরো প্রসেসের মাধ্যমে আমরা কি যাবে, বাইলটা তো যাবে, ঠিক না? বাইলটা লিভার থেকে প্রডিউস হবে, গল ব্লাডারে গিয়ে জমা হবে এবং আলটিমেটলি এটা আমার কোথায় আসবে, গাটে আসবে। তো গাটে এই যে পুরো প্রসেসটার মধ্যে কোনো লিক হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা হিডা স্ক্যান করব। তাহলে তাহলে হিডা স্ক্যান করার জন্য হিডা স্ক্যান আমরা কোথায় কোথায় করবো, মেইনলি হচ্ছে যে বিলিয়ারি চ্যানেল চ্যানেল রিলেটেড অর্থাৎ গল ব্লাডার রিলেটেড। তাহলে এখানে দেখেন অ্যাকিউট কোলেসিস্টাইটিস, তারপরে দেখেন এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া এবং বাইল লিকস, এই তিনটা কন্ডিশনে আমি হিডা স্ক্যানটা করব। এখন আসেন অ্যাকিউট কোলেসিস্টাইটিস, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে কি হবে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে এখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হয়ে অনেকগুলো দেখা যাবে ফ্লুইড জমে, ওই যে সিস্টিক ডাক্ট, যেটা সিস্টিক ডাক্টের অবস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক না? সিস্টিক ডাক্টের অবস্ট্রাকশন হয়ে যাবে। সো যে কন্ট্রাস্টটা দেওয়া হবে ওই কন্ট্রাস্টটা গল ব্লাডারের মধ্যে ঢুকবে না, গল ব্লাডারের মধ্যে যদি না ঢুকে আমি যখন হিডা স্ক্যান করব, তো হিডা স্ক্যান দিয়ে আমি যে যখন গামারে এগুলো ডিটেক্ট করতে চাইবো, তো গল ব্লাডার থেকে তো আলটিমেটলি কোনো গামারে আসবে না। তো গল ব্লাডার থেকে যদি গামারে যদি না আসে তাহলে আমি গল ব্লাডারটাকে দেখবো, দেখবো না। তাহলে আমি বিলিয়ারি চ্যানেলের মধ্যে কন্ট্রাস্ট দিলাম, দেওয়ার পরে আমি হিডা স্ক্যান দিয়ে এটাকে ডিটেক্ট করতে চাচ্ছি, তো যেদিকে যেদিকে কন্ট্রাস্ট গেছে হিডা স্ক্যান আপনাকে সেটা শো করবে। এখন এখানে ইনফ্লামেশনের কারণে সিস্টিক ডাক্টের অবস্ট্রাকশন হয়ে গেছে, অবস্ট্রাকশন হয়ে গিয়ে ওই কন্ট্রাস্টটা গল ব্লাডারের মধ্যে ঢুকে নাই, সো আপনি গল ব্লাডারটা দেখবেন না। এটাকে বলা হচ্ছে নন ভিজুয়ালাইজেশন অফ গল ব্লাডার,
নন ভিজুয়ালাইজেশন অফ গল ব্লাডার। তাহলে দেখেন অ্যাকিউট কোলেসিস্টেটিসের মোস্ট অ্যাকিউরেট টেস্ট কোনটা দেখেন, তাহলে আপনি দেখেন ইজিলি আইডেন্টিফাই করবেন। দেখছেন, এটাই হচ্ছে নিউক্লিয়ার মেডিসিনের মজা। অ্যাকিউট কোলেসিস্টেটিস ডায়াগনোসিস এর মোস্ট অ্যাকুরেট টেস্ট যদি আপনাকে বলে যে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাকুরেট টেস্ট টু ডায়াগনোস অ্যাকিউট কোলেসিস্টাইটিস, চোখ বন্ধ করে আনসার হবে হিডা স্ক্যান। হিডা স্ক্যান। এখন আসেন এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এক্সট্রা হ্যাপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া মানে অর্থাৎ লিভারের পর থেকে, লিভারের বাইরে থেকে শুরু করে গাটের আগ পর্যন্ত কোন জায়গায় অ্যাট্রেসিয়া আছে কিনা এটা ডিটেক্ট করবো। তো আমি কন্ট্রাস্ট দিয়ে দিলাম, কোন জায়গায় যদি অ্যাট্রেসিয়া থাকে, অ্যাট্রেসিয়া থাকলে ওই কন্ট্রাস্টটা তো আলটিমেটলি কোথায় আসবে না, বাউলে আসবে না। বাউলে যদি আপনার কন্ট্রাস্ট গুলো যদি না আসে তাহলে বাউলটাকে দেখা যাবে। একটু আগে হচ্ছে গল ব্লাডার আসে নাই, সেজন্য গল ব্লাডার দেখেন নাই, এখন বাউলে আসে নাই, তাহলে বাউলটাকে দেখা যাবে। তাহলে নন ভিজুয়ালাইজেশন অফ বাউল ইভেন আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরও ভিজুয়ালাইজেশন করতে পারতেছেন। তাহলে এটা একটা। তাহলে নন ভিজুয়ালাইজেশন অফ বাউল, তাহলে হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া দেখার জন্য আমি কি করব, হিডা স্ক্যান করব। এরপরে দেখেন বাইল লিকস। কোথাও যদি বাইল লিক হয় তাহলে চ্যানেল থেকে বাইরে বের হয়ে যাবে না, চ্যানেল থেকে বাইরে যখন বের হয়ে যাবে কন্ট্রাস্ট গুলো, তখন ওই জায়গাটাতে মনে হবে কি একটু হ্যাজার্ড মনে হবে, ঠিক না? নর্মালি একটা একটা মনে হবে একটা ডাক্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এখন ডাক্টের থেকে মনে করো সরে গিয়ে এক জায়গায় মনে করেন একটু জমাট হয়ে গেল বা একটু গোল হয়ে গেল, ঠিক আছে? মনে হবে ব্লিডিং হলে যেমন মনে করেন ব্লাড থেকে ব্লিডিং হয়ে যেমন একটু চারপাশ দিকে ছড়ায় যায়, হ্যাঁ ঠিক আছে, যেমন মনে করেন যে এখান থেকে বিলিয়ারি চ্যানেল এই জায়গায় একটু মনে করেন লিক আছে, তাহলে এখান থেকে ছড়ায় যাবে না, এটা এমন করে ছড়ায় যাবে না। তাহলে নর্মালি তো এই নর্মালি আসার কথা ছিল এরকম, এখন হঠাৎ করে এরকম হয়ে গেছে, তখন বুঝতে হবে বাইলের কোনো লিক হচ্ছে কিনা। বাইলের যদি লিক হয় তাহলে বাইল লিকের জন্য মোস্ট সেনসিটিভ স্ক্যান, তাহলে সেনসিটিভ স্ক্যান ফর মোস্ট সেনসিটিভ স্ক্যান ফর বাইল লিকস কি হবে, হিডা স্ক্যান। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা 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 বিষয় আমি আমি যদি বলি, আহ, আরেকটা অফ দা টপিক একটা কথা বলে ফেলি। টেকনিশিয়াম 99, টেকনিশিয়াম 99 যেহেতু পড়াইছি, টেকনিশিয়াম 99 সিস্টা মেবি, এটা মেইনলি কেন করা হয়, এটা মেইনলি হচ্ছে এই স্ক্যানটা করা হয়, এই সিস্টা মেবি স্ক্যান প্যারাথাইরয়েড অ্যাডেনোমা দেখার জন্য, বেস্ট ইনভেস্টিগেশন। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা দেখার জন্য এটা বেস্ট ইনভেস্টিগেশন, ঠিক আছে? তাহলে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা দেখার জন্য বেস্ট ইনভেস্টিগেশন কোনটা, টেকনিশিয়াম 99 সিস্টামিবি। এগুলো জাস্ট মুখস্থ করে বলতে হবে। তাহলে আমরা ইন্ডিকেশন অফ হিট স্ক্যান দেখছি, এখন আমি আপনাদেরকে ছবি দেখাবো, ছবি দেখে আপনারা বলেন। এই যে দেখেন নর্মাল হিট স্ক্যানে এই যে গল ব্লাডারটা সুন্দর মতো দেখা যাচ্ছে, কারণ কি এই যে কন্ট্রাস্টেশন নিছে। এখন অ্যাকিউট কোলেসিস্টেটিস, এই যে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে, এখানে দেখেন কত সুন্দর বাউলের মধ্যে কালো দেখা যাচ্ছে, ঠিক না? এই যে বাউলটা কালো দেখা যাচ্ছে, যখন এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া থাকবে তখন কিন্তু এই বাউলটা দেখা যাবে না। যেমন এখানে অ্যাকিউট কোলেসিস্টেটিসে গল ব্লাডারটা দেখা যাচ্ছে, তাহলে অ্যাকিউট কোলেসিস্টেটিসে গল ব্লাডারটা দেখা যায় না। তাহলে দেখেন এখানে এই যে নন ভিজুয়ালাইজেশন অফ, তাহলে এখানে কি হচ্ছে নন ভিজুয়ালাইজেশন হয়ে গেল। আর এখানে হচ্ছে কি, এখানে ভিজুয়ালাইজেশন। বাস, তাহলে আমরা হিডা স্ক্যান করবো তিনটা কন্ডিশনে, তিনটা কন্ডিশনে হিডা স্ক্যান করবো। একটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টেটিস, দুই নাম্বার হচ্ছে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া, তিন নাম্বার হচ্ছে আমাদের বাইল লিকস। বাস, শেষ। এই যে হিডা স্ক্যান কি বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলে একটু ইয়েস লিখে দিন বা বলেন যে বুঝতে পারছি। এখানে কিন্তু বুঝতে জাস্ট আমাদের, পারছি। বুঝতে পারছেন সবাই? Yes, sir. আপনাদের কথাগুলো আমি আসলে বুঝতে পারতেছি না। ওকে, Yes, বুঝতে yes. পারলেন? ওকে ওকে, ঠিক আছে। আমাদের এখানে আসলে খুব বেশি সময় আমরা দিব না, মানে অনেক কিছু বুঝতে হবে, জিনিসটা এরকম না। আমরা জাস্ট যে জিনিসগুলো পড়াচ্ছি ওই জিনিসগুলো জাস্ট মুখস্থ করে পরীক্ষাতে আসলে দুপদাপ দাগায় দিয়ে আসবেন, আমাদের কাজ হচ্ছে সেটা। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে যে টেকনিশিয়াম 99 এম পার টেকনিটেট, টেকনিশিয়াম 99 এম পার টেকনিটেট। দাগানো পিডিএফটা দিয়ে দিব, হ্যাঁ দাগানো পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। দাগানো পিডিএফ আমি দাগানোর পরে ক্লাস শেষে দিয়ে দিব, আপনারা একটু ভালো মতো পড়ে নিন। আমাদের কাজই হচ্ছে আপনারা ভালো মতো পড়বেন, ভালো মতো পরীক্ষা দিবেন। টেকনিশিয়াম 99 এম পার টেকনিটেট, এই জিনিসটা কোন কোন কন্ডিশনে ইউজ করা হয়, তাহলে এখানে কোন কোন কন্ডিশনে ইউজ করা হয়?
মেকেলস ডাইভার্টিকুলাম স্ক্যানের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম ডিটেক্ট করার জন্য টেকনিশিয়াম, এইটা কিন্তু এই যে পার্ট টেকনিটেড, এটা কিন্তু আপনারা কিন্তু পড়ছেন, অনেকেই পড়ছেন, কিন্তু ডেভিডসনের একটা বক্স আছে, এটা আমরা সেকেন্ড লেকচারে দেখাবো যে ডেভিডসনের বক্সের মধ্যে যে পার্ট টেকনিটেড আছে, তো এটা আমরা কিন্তু অলরেডি পড়ছি। তো এবং এটা এই যে পার্ট টেকনিটেডটা কিন্তু হিউজ অ্যামাউন্টে ইউজ করা হয়। সো প্রশ্ন আসতে কিন্তু পার্ট টেকনিটেড থেকে আসার সম্ভাবনা বেশি। সো পার্ট টেকনিটেডটা কোথায় কোথায় ইউজ করা হয় এটা কিন্তু জানাটা খুব বেশি জরুরি। ওকে, তো এটা কেন আসলে জানা জরুরি, জানা জরুরি কারণ হচ্ছে এটার ইন্ডিকেশন হচ্ছে হিউজ। তাহলে ইন্ডিকেশন কোথায় কোথায় আসে, যেমন হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম ডিটেক্ট করার জন্য, থাইরয়েড ইমেজিং এর জন্য, স্যালাইভারি গ্ল্যান্ড ইমেজিং এর জন্য, এরপর হচ্ছে ডিটেকশন অফ অ্যাক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোজা, অ্যাক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোজা। কোশ্চেনটা তো আমি দেখলাম হচ্ছে এসবিএ টাইপ কোশ্চেন। আপনাদের কোশ্চেন গুলো এই যে রিটেন যেটা কোশ্চেন, ওই এমসিকিউটা হচ্ছে এসবিএ টাইপ কোশ্চেন হয়েছে। যেটা হচ্ছে সাইন্টিফিক অফিসারের যে কোশ্চেনটা দেখলাম, ওটা দেখলাম পুরোটা এসবিএ টাইপের কোশ্চেন হয়েছে, এবং এই ধরনের কোশ্চেন গুলো দিচ্ছে যে আমি টেকনিশিয়ান 99M পার টেকনিটে এটা কোন কন্ডিশনে করব, ঠিক আছে। তারপর হচ্ছে ওই থাইরয়েড স্ক্যানের ওগুলা লো আপটেক কোথায় পাবো না পাবো, এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ভাবে আসছে আর কি ঘুরে ফিরে। ওকে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, অপশন থাকবে, অপশন ছাড়া আপনি এসবিএ কিভাবে দেখাবেন, ঠিক আছে। অপশন থাকবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। আপনি জাস্ট করে কোনো মতো মাথার মধ্যে এগুলো নিয়ে যেতে পারেন কিনা দেখেন, ওইখানে জাস্ট কমন করলেই দাগাই দিবেন, কাজ শেষ। এখন দেখেন তাহলে টেকনিশিয়াম 99 পার্ট টেকনিটেট ম্যাকেলস ডাইভার্টিকুলাম স্ক্যানের জন্য, থাইরয়েড ইমেজিং এর জন্য, স্যালাইভারি গ্ল্যান্ড ইমেজিং, এবং ডিটেকশন অফ একটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা। তার মানে কি বুঝছেন, এই যে টেকনিশিয়াম 99M পার্ট টেকনিট, এটা আসলে কাকে ডিটেক্ট করে বলেন তো? গ্যাস্ট্রিক মিউকোসা। তাহলে যখনই এই স্ক্যানটার কোনো ছবি আপনাকে দিবে, হয়তো আপনাকে ভাইভাতে একটা ছবি দিয়ে বলো যে এটা কি বলো, ঠিক আছে, এটাও হইতে পারে। তো এই যে গ্যাস্ট্রিক মিউকোসা, তখন আপনি কি বুঝবেন, টেকনিশিয়াম 99M পার্ট টেকনিটেড দিয়ে যদি স্ক্যান করা হয়, তখন অবশ্যই স্টমাকটা দেখা যাবে, বাকি ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম এগুলো দেখা যাবে না, কিন্তু স্টোমাক দেখা যাবে, ওকে। কারণ স্টোমাক তো গ্যাস্ট্রিক মিউকোসা আছে। এখন এর বাইরেও যদি অন্য কোথাও যদি দেখেন যে একটু কালো হয়ে আছে, তাহলে বুঝবেন ওইখানেও গ্যাস্ট্রিক মিউকোসা আছে। কারণ এটার কাজই হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা ডিটেক্ট করা। সো যখনই পেটের কোনো টেকনিশিয়াম 99M পার টেকনিটেড ইউজ করবে, তখন বুঝতে হবে অবশ্যই স্টোমাকটা দেখা যাবে, স্টোমাক ভিজুয়ালাইজ করা যাবে, ঠিক আছে। যদি দেখেন স্টোমাক দেখা যাচ্ছে বাকিগুলো দেখা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা টেকনিশিয়াম 99M পার টেকনিটেড। তাহলে এখানে চারটে ইন্ডিকেশন, একটা হচ্ছে মেকেলস ডাইভার্টিকুলাম স্ক্যান, থাইরয়েড ইমেজিং, স্যালাইভারি গ্ল্যান্ড ইমেজিং, এবং হচ্ছে অ্যাক্টোপিক গ্যাস্ট্রিক মিউকোজা ডিটেকশন। এখন আসেন মেকেলস ডাইভার্টিকুলাম, এটা নিয়ে হয়তো পরীক্ষাতে একটু আসতে পারে। মেকেলস ডাইভার্টিকুলাম এটা কি? এটা আসলে একটা কনজেনিটাল অ্যাবনরমালিটি, স্মল ইন্টেস্টাইনের কনজেনিটাল একটা অ্যাবনরমালিটি। তো কনজেনিটাল অ্যাবনরমালিটি এটা আসলে কেন করা হয়? এটা যেটা তো হচ্ছে কি থাকে, এই যে কনজেনিটাল যে অ্যাবনরমালিটি আছে, এখানে কি আছে আসলে, এই মেকেলস ডাইভার্টিকুলামের মধ্যে কি আছে? গ্যাস্ট্রিক মিউকোস আছে। সো এখন দেখেন, কারো যদি মেকেলস ডাইভার্টিকুলাম থাকে, আমি যখন টেকনিশিয়াম 99M পার টেকনিটেড দিব, তাহলে স্টোমাকটা শো করবে, তারপরে ও গাট দিয়ে নামতে 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 যখনই হচ্ছে ডাইভার্টিকুলামটা পাবে, ডাইভার্টিকুলামে যখন সে ঢোকার পর ওইখানেও তো গ্যাস্ট্রিক মিউকোস আছে, তাহলে ওটাও শো করবে। এই কারণে আমি এটা ইজিলি ডিটেক্ট করতে পারতেছি। তাহলে আমাদের পরীক্ষা এটাও আসতে পারে যে মেকেলস ডায়াবেটিকুলাম আসলে কি থাকে, একটোপিক গ্যাস্ট্রিক মিউকোজা থাকে, বাস এতটুকু মুখস্থ রাখতে হবে। এখন আসেন এই মেকেলস ডায়াবেটিকুলাম, এটা যারা সার্জারিতে কেরিয়ার করছেন তারা ভালো জানেন। এখানে রুল অফ টু, এটা হচ্ছে যারা ওই যে সার্জারিতে এমবিবিএস পরীক্ষার সময় এটা রুল অফ টুটা বারবার করতে হয় তো আমাদেরকে, ঠিক আছে। তো এখানে টু মানে কি, 2% অফ দ্য পপুলেশন, তাহলে 2% অফ দ্য পপুলেশনে এটা পাওয়া যায়। এবং কত বছর বয়সে পাওয়া যায়? 2 বছর বয়সে পাওয়া যায়। তাহলে 2 বছর বয়সের চিলড্রেনদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। তারপরে 2% পপুলেশনে পাওয়া যায় 2 ফিট ফ্রম দ্য আইলিওসিক্যাল ভালভ, তাহলে আইলিওসিক্যাল ভালভ থেকে 2 ফিট দূরে, 2 ফিট দূরে থাকে, তাহলে 2 ফিট দূরে আইলিওসিক্যাল ভালভ থেকে 2 ফিট দূরে মেকেলস ডায়াবেটিকুলাম থাকে। আর মেকেলস ডায়াবেটিকুলামটা কত সেন্টিমিটার, কত ইঞ্চি লম্বা? 2 ইঞ্চি লম্বা। এবং এখানে দুই ধরনের টিস্যু থাকে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, আর একটা হচ্ছে প্যানক্রিয়াটিক রেয়ার। তো গ্যাস্ট্রিক মিউকোসা যেহেতু কমন, এই গ্যাস্ট্রিক মিউকোসা কমন যেহেতু, এটাই হচ্ছে আমাদের
টেকনিশিয়াম 99M পার টেকনিটেড স্ক্যানে, ওই যে আপনি নামগুলো কিন্তু বারবার, আমি কেন বারবার উচ্চারণ করতেছি, নামগুলো যাতে আপনার মাথার মধ্যে ঢুকে যায়, কারণ নামগুলো তো একটু কঠিন, ঠিক আছে, কারণ আরো অনেকগুলো নাম আছে, সেজন্য আমি নামটা বারবার বলতেছি। তাহলে দেখেন টেকনিশিয়াম 99M পার টেকনিটেড স্ক্যান করলে ওই গ্যাস্ট্রিক মিউকোসাটা আমি detect করতে পারবো। ক্লিনিক্যাল সাইন কি? ক্লিনিক্যাল সাইন হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুলস, তাহলে এইটা হচ্ছে আপনাকে এসবি হিসেবে দিবে। ক্লিনিক্যাল সাইনের মধ্যে এসবি হিসেবে দিবে হচ্ছে রেড কারেন্ট জেলি স্টুলস। ক্লাসিক্যাল সিমটমস অফ কিসে, ঠিক আছে, ক্লাসিক্যাল সিমটমস অফ বাওয়েল ইস্যুস লাইক ইন্টারসেপশন হুইচ ক্যান বি ট্রিগার্ড বাই এ মেকেলস ডাইভার্টিকুলাম। তাহলে এরা কি করে আসবে, রেড কারেন্ট জেলি স্টুলের একটা সিমটমস নিয়ে আপনার কাছে আসতে পারে। তাহলে মেকেলস ডাইভার্টিকুলাম নিয়ে আমরা এটা, এখন আমরা একটা ছবি দেখবো। দেখেন এই যে পুরো স্ক্যানটা করলো, এখন এখন আপনারা বলেন তো এই স্ক্যানটা আসলে, এই স্ক্যানটার নাম কি, স্ক্যানটার নাম কি বলেন তো? এই যে স্ক্যানটা করলো এটার নাম কি? এসবি টাইপ কোশ্চেন হবে আপনাদের, বলেন স্ক্যানটার নাম কি, এই স্ক্যানটার নাম কি? টেকনিশিয়ান 99M পার টেকনিটেড। পার টেকনিটেড, দেখেই বোঝা যাচ্ছে, কারণ কি, এই যে এখানে কালো, এই যে কালো দেখতেছি, এটা কি, এটা কি, এটা হচ্ছে স্টোমাক, এটা স্টোমাক। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই আপনার মেকেলস ডাইভার্টিকুলাম। তাহলে দেখেন সবসময় কি এটা থাকবে? এটা তো সবসময় থাকবে না, এটা সবসময় থাকবে না, এটা সবসময় থাকবে না। শুধু মনে করেন এমন একটা স্ক্যান দিল সেখানে শুধু এই এক জায়গায় কালো দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা স্টোমাক, ঠিক আছে, এটা স্টোমাক। এখানে ছবিটা ভালো মতো আসে না, এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে হাত, হ্যাঁ এগুলো হচ্ছে হাত, এগুলো হাত, এটা হচ্ছে মানুষটা, হ্যাঁ এই মানুষটা হচ্ছে এরকম। তো তাহলে তো পেট বোঝা যাচ্ছে, ঠিক না? আপনি হয়তো মনে করতে পারেন যে আচ্ছা এটা তো পেটের কিছু বোঝা যাচ্ছে না, ঠিক না? এটা এই যে এখন মানুষটা আমি পরিপূর্ণ করে দিলাম একেবারে, মানুষটাকে পরিপূর্ণ করে দিলাম, এখন সুন্দর মতো বোঝা যাচ্ছে যে কোনটা পেট, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে স্টোমাকটা কালো দেখাবে, আর হচ্ছে মেকেলস ডায়াবেটিকুলাম যদি থাকে সেটাও কালো দেখাবে। তাহলে এটা হচ্ছে টেকনিশিয়াম 99M পার টেকনিটেট। এখন আসেন টেকনিশিয়াম 99M মিথিলিন ডাইফসফোনেট। মিথিলিন ডাইফসফোনেট এই শব্দটা হয়তো অনেক সময় নাও দিতে পারে, এই শব্দটা অনেক সময় নাও দিতে পারে, এটাকে আমরা সরাসরি কি নামে বলি, কোন স্ক্যান, ঠিক আছে। অথবা আপনাকে এই যে পুরো নামটাই এসবি হিসেবে দিতে পারে, যে বোন স্ক্যান বলতে আসলে আমরা কি বুঝি, বা বোন স্ক্যানে কোনটা ইউজ করা হয়, বোন স্ক্যানে কোনটা ইউজ করা হয়, টেকনিশিয়াম 99M মিথিলিন ডাইফসফোনেট, টেকনিশিয়াম 99M মিথিলিন ডাইফসফোনেট, এটা হচ্ছে বোন স্ক্যান হিসেবে ইউজ করা হয়, বোন স্ক্যান। ওকে, আচ্ছা, সো এটার কাজ কি আসলে? এটার কাজ হচ্ছে বোন স্ক্যান মানে কি, বোনের যত ঝামেলা আছে সবকিছু হচ্ছে ডায়াগনোসিস করা। তাহলে সে কি করবে, মেটাস্টেসিস থাকলে সেটা ডায়াগনোসিস করবে, কোনো ইনফেকশন অর্থাৎ অস্টিওমাইলাইটিস থাকলে সেটা ইনফেকশন, সেটা ডিটেক্ট করবে। তারপর হচ্ছে অকাল্ট কোনো ফ্র্যাকচার যেটা বোঝা যাচ্ছে না, এক্সরেতে বোঝা যাচ্ছে না, বোন স্ক্যানে বোঝা যাবে। অ্যাভাসকুলার যদি নেক্রোসিস হয় সেটা বোঝা যাবে। আইডেন্টিফাইজ এরিয়া অফ ইনক্রিজড অস্টিওব্লাস্টিক অ্যান্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। তো নর্মাল এই যে অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, নর্মালি এটাকে কি বলা হয়, কোন কোন পেশেন্টের যদি অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এটাকে বলা হয় হাই টার্নওভার। তো পরীক্ষাতে এটা এভাবে না দিয়ে, এটা কেন আমি বলতেছি, কারণ এভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারে। হাই টার্নওভার হয় এরকম একটা ডিজিজের নাম বলুন তো কেউ, হাই টার্নওভার, বোনের টার্নওভার বেশি হয় এরকম একটা ডিজিজের নাম বলেন, কমন একটা ডিজিজ, রিউমাটোলজিক্যাল একটা ডিজিজ। এবং রিউমাটোলজির ফিজিওলজির 2 নাম্বার পৃষ্ঠাতে এটা দেওয়া আছে। তো কি বলতে পারবেন, ডেভিডসনের রিউমাটোলজির 2 নাম্বার পৃষ্ঠাতেই এটা দেওয়া আছে, হাই টার্নওভারের কজ। পেজেটস ডিজিজ, তাহলে এটাও দিতে পারে এইভাবে করে, পেজেটস ডিজিজ, ঠিক আছে। তাহলে এই যে বোন স্ক্যান দিয়ে আমরা কি কি ডিটেক্ট করছি, মেটাস্টেসিস ডিটেক্ট করতেছি, অস্টিওমাইলাইটিস ডিটেক্ট করতেছি। এখানে খেয়াল করুন ফ্র্যাকচার, শুধু ফ্র্যাকচার বললে হবে না। এখন মনে করেন আমার হাত এমনি ভেঙে গেছে, হ্যাঁ, তো এটা তো এক্সরে দিয়ে দেখা যাচ্ছে, এটার জন্য আমার বোন স্ক্যান করার দরকার নেই। অকাল্ট ফ্র্যাকচার যেটা এক্সরে তে দেখা যাচ্ছে না, অকাল্ট ফ্র্যাকচার যেটা বোঝা যাচ্ছে না যে এখানে ফ্র্যাকচার হয়েছে, ওই ফ্র্যাকচারটাকে ডিটেক্ট করার জন্য বোন স্ক্যান। তো অকাল্ট শব্দটা কিন্তু এখানে একটা মাহাত্ম্য আছে, অকাল্ট জিনিসটা একটু ভালো মতো
মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন অ্যাভাসকুলার নেক্রোসিস ইভালুয়েট করার জন্য অ্যাভাসকুলার নেক্রোসিস ইভালুয়েট করবেন। আরেকটা হচ্ছে কি ইনক্রিজড এরিয়া অফ আইডেন্টিফাইজ দ্য এরিয়াস অফ ইনক্রিজড অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি। এক্সাম্পল কি পেজেটস ডিজিজ। তো পেজেটস ডিজিজ মনে করেন অপশনে থাকলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। পেজেটস ডিজিজ দেখার জন্য আমরা নরমালি কি করি, বোন স্ক্যান করি। ওকে, বোন স্ক্যান করি। আচ্ছা, এখন আসেন মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। তো মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এটা দেখার জন্য নরমালি আসলে আমরা কি করি, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, এই ইমেজিংটা আমরা করতেছি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। এক মিনিট। এখন দেখেন, এখন এখানে আরো অনেক কিছু নাম চলে আসছে। থেলিয়াম 201, তাহলে এখানে আমরা ট্রেসার কি, থেলিয়াম 201, টেকনিশিয়াম 99M, সিস্টেম ইবি। একটু আগে এটা বলছিলাম, বলেন তো এটা বেস্ট ইনভেস্টিগেশন ফর, এটা কি ডিটেক্ট করে বলেন তো, সিস্টেম এবি দিয়ে একটু আগে পড়াইছেন। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। প্যারাথাইরয়েড অ্যাডেনোমা দেখার জন্য এটা হচ্ছে বেস্ট স্ক্যান। আচ্ছা, এরপরে দেখেন টেকনিশিয়াম 99, টেট্রোফসফিন। টেট্রোফসফিন। আচ্ছা, তাহলে অনেকগুলো আমরা নামগুলো একটু পড়ে ফেলছি। এর মধ্যে আপনারা অলরেডি একটা সুন্দর আনসার দিয়েছেন। ওকে, আচ্ছা। বোন স্ক্যান একটা জিনিস, বোন স্ক্যানে যখন করব, তো বোন স্ক্যানের মধ্যে নরমালি এই যে এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখছি স্ক্যানের মধ্যে আসলে কোন কালার পাওয়া যাচ্ছিল বলেন তো, কোন কালার পাওয়া যাচ্ছিল স্ক্যান করলে? কালারটা কেমন আসতেছিল কোনো কিছু থাকলে? সাদা, লুসেন্ট ব্ল্যাক। ব্ল্যাক। ব্ল্যাক, তাই না? এই যে ব্ল্যাক ব্ল্যাক যখন আপনি শ্যাডো পাবেন, আচ্ছা ব্ল্যাকটা ব্ল্যাক দিয়ে দেখেন, আবার তখন মনে হবে ব্লু দেখাচ্ছে। যখন এরকম ব্ল্যাক ব্ল্যাক যখন হচ্ছে শ্যাডো আসবে, এরকম মনে করেন এই যে একটা বোন স্ক্যান করলেন, আমি একটা মানুষ হালকা পাতলা ভাবে একটা আঁকি, হ্যাঁ? ধরে নেন যে এটা একটা বোন স্ক্যান ছবি, হ্যাঁ। তো বোন স্ক্যানের মধ্যে একটু উল্টাপাল্টা হচ্ছে, বাঁকা বাঁকা টাকা হচ্ছে। তাহলে এখন দেখেন এই যে কালো কালো যে দেখা যাচ্ছে, কালো কালো এগুলোকে বলা হয় হটস্পট। ঠিক আছে, হট স্পট। আবার যদি কোনো একটা জায়গায় আপনি জানেন যে এই জায়গায় লেশন আছে, আপনি বোন স্ক্যান করছেন কিন্তু পাইলেন হচ্ছে সাদা, এরকম, তখন এটা বলা হচ্ছে কোল্ড স্পট। কোল্ড স্পট। তাহলে হট স্পটও পেতে পারি, কোল্ড স্পটও পেতে পারি বোন স্ক্যানে। কখনো যদি আমি বোন স্ক্যান করে যদি কোল্ড স্পট পাই, কোল্ড স্পট পাই, তো কোল্ড স্পট নর্মালি কখন পাওয়া যায়, যখন কোনো লাইটিক লেশন থাকে। এখন বলেন তো স্কেলেটালে লাইটিক লেশন থাকে কোন ডিজিজে? লাইটিক লেশন পাওয়া যায় কোন ডিজিজে? কমন ব্লাডের একটা ডিসঅর্ডার, যেটাতে হচ্ছে লাইটিক লেশন পাওয়া যায় বোনসে, বিশেষ করে স্কালে লাইটিক। হুম, মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মাইলোমা, একদম পারফেক্ট আনসার। মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মাইলোমা। তাহলে কোল্ড স্পট পাইলে বোন স্ক্যানে যদি আপনি কোল্ড স্পট পান, আপনার ডায়াগনোসিস হবে মাল্টিপল মাইলোমা। ঠিক আছে, মাল্টিপল মাইলোমা। তাহলে দেখেন এই যে বোন স্ক্যান, এগুলো কিন্তু আমরা আমাদের এগুলা আহ, আহ, আগে পড়া হতো না তো, যে নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে। নিউক্লিয়ার মেডিসিন তো আসলে অনেক মজার। ঠিক আছে, যারা পরীক্ষা দিবেন তারা চাইলে কিন্তু নিউক্লিয়ার মেডিসিনও ক্যারিয়ার করতে পারেন। ঠিক আছে, কারণ আহ, মোটামুটি কিন্তু মজারই, ঠিক না? বিশেষ করে এই যে এগুলো সম্পর্কে মানে আইডিয়া থাকলে মানে ইজিলি ডায়াগনোসিস করে ফেলা যায়, একেবারে মানে পারফেক্ট ডায়াগনোসিস করে দেবো। ঠিক আছে, তাহলে কোল্ড স্পট পেলে হচ্ছে মাল্টিপল মাইলোমা, আর হট স্পট পেলে কি হবে? হট স্পট পেলে এই যে এগুলো যা যা পাইছি, এগুলো যা 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 পাইছি এগুলো সবগুলো হচ্ছে হট স্পট। তাহলে হট স্পট যদি পাই, বোন মেটাস্টেসিস হতে পারে, অস্টিওমাইলিটিস হতে পারে, অকাল ফ্র্যাকচার থাকতে পারে, অ্যাভাসকুলার নাইক্রোসিস হতে পারে, পেজেস ডিজিজ হতে পারে। আর যদি কোল্ড স্পট পাই, তাহলে আমার ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল মাইলোমা। শেষ, একটা গেল। আচ্ছা,
এরপরে চলে আসে হচ্ছে এখানে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং। তো মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, আচ্ছা পারফিউশন মানে তো হচ্ছে ব্লাড ব্লাড ফ্লো ঠিক মতো পাচ্ছে কিনা, ঠিক না? ব্লাড ফ্লো ঠিক মতো। কোল্ড স্পট কোনটাকে বলবো? কোল্ড স্পট হচ্ছে যেটা হচ্ছে আপনি জানেন যে এই জায়গায় লেশন আছে। আপনি মনে করেন এক্সরেতে একটা জায়গায় লেশন পাইছেন, মনে করেন স্ক্যালার একটা জায়গায় লেশন পাইছেন, পরে আপনি বোন স্ক্যান করলেন, তো বোন স্ক্যান করার পর ওই জায়গাটাতে কালো না এসে মানে লো আপটেক আসছে, মানে সাদা আসছে, সাদা একটু সাদা টাইপের আসছে, ঠিক আছে? মানে আমরা ওই যে সিটি স্ক্যানে বলি না, সিটি স্ক্যান আমরা কি বলি? হাইপোডেন্স, হাইপার ডেন্স, ঠিক না? সো এখানে স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলেন। দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, একটা কল আসছিল ইম্পর্টেন্ট, এই জন্য সব চলে গেছে একেবারে। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে এই যে মায়োকার্ডিয়াল পারফিউশন, এই যে পারফিউশন যে বলতেছি, তাহলে পারফিউশন মানে হচ্ছে ব্লাড ফ্লো, ঠিক না? মানে ব্লাড সাপ্লাইটা হচ্ছে কিনা। তাহলে এটা আসলে আমরা মায়োকার্ডিয়ালে কি দেখবো? আমরা কি এখানে ইনফার্ক্ট দেখবো নাকি ইসকেমিয়া দেখবো বলেন তো? মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং দিয়ে আমরা কি দেখবো? ইসকেমিয়া দেখবো নাকি ইনফার্ক্ট দেখবো? আপনারাই বলেন। ইসকেমিয়া দেখবো, একদম 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 পারফেক্ট আনসার দিচ্ছেন। তাহলে আমরা এই যে এটা দিয়ে আমরা দেখবো হচ্ছে ইসকেমিয়া, ইসকেমিয়া। কারণ আমরা জানি ইসকেমিয়া হচ্ছে জাস্ট আমাদের ব্লাড, করে দাও তো। ঠিক আছে? আমরা এটা দিয়ে দেখবো জাস্ট আমাদের ব্লাড ফ্লোটা কমে গেছে কিনা, জাস্ট আমরা এটা দেখবো ব্লাড ফ্লোটা কমে গেছে কিনা, ব্লাড 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 সাপ্লাই কম পাচ্ছে কিনা, ইসকেমিয়াটা আমরা ডায়াগনোস করার জন্য দেখবো। এখন এই যে মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এর জন্য আমরা ট্রেসার হিসেবে কাকে কাকে ইউজ করবো? একটা হচ্ছে থেলিয়াম 201, টেকনিশিয়াম 99M, সিস্টেম এবি ইউজ করবো, টেকনিশিয়াম 99M, টেট্রোফসফিন আমরা ইউজ করব। তো থেলিয়াম দিয়ে নরমালি আমরা অ্যালাউস ফর অ্যাসেসমেন্ট অফ মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি বা হাইবারনেটিং মাসেল, এটা আমরা ডায়াগনোস করতে পারি। আর এটা দেখেন, বেটার ইমেজ কোয়ালিটি রিমেন্স ফিক্সড ইন দ্য মাসেল ওয়ান্স টেকেন আপ। এরপর দেখেন ফাস্টার ক্লিয়ারেন্স ফ্রম দ্য লিভার, রিডিউসিং ব্যাকগ্রাউন্ড নয়েজ ইন ইমেজ। তো এই এত কিছু লাগবে না এখানে, মেনলি এই অ্যাডভান্টেজের মধ্যে বেটার ইমেজ কোয়ালিটি দিব হচ্ছে টেকনিশিয়াম 99M সিস্টেম এবি, এবং এটার মেকানিজম কি প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে, প্যাসিভ ডিফিউশন, প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে। আর থেলিয়াম 201টা কি? এটা হচ্ছে পটাশিয়াম অ্যানালগ, এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে পটাশিয়াম অ্যানালগ, আর এই প্যাসিভ ডিফিউশনের মাধ্যমে কাজ করবে কোনটা? আমার টেকনিশিয়াম 99M সিস্টেম এবি। আচ্ছা, তো এখন আমরা চলে আসি, আমরা প্রায় ক্লাসের শেষ দিকে চলে আসছি, হ্যাঁ? আচ্ছা, আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ যেগুলো পড়া আছে সেগুলো আমরা সেকেন্ড ক্লাসে বলবো। এখানে দেখেন হচ্ছে ইনফার্ক্ট ইমেজিং, আমি এখানে একটু দেখাই। ইনফার্ক্ট ইমেজিং, ইনফার্ক্ট ইমেজিং এর জন্য আমরা আসলে কি ইউজ করি? ইনফার্ক্ট ইমেজিং এর জন্য, তো ইনফার্ক্ট ইমেজিং এর জন্য নরমালি আমরা যেটা ইউজ করি, আচ্ছা বাকিরা তো শুনতে পাচ্ছে, আপনি যদি শুনতে না পান তাহলে আমরা নেটটা চেক করে দেখেন, হ্যাঁ? সবাই কি শুনতে পাচ্ছে না নাকি? সাউন্ড ওকে তো? হ্যাঁ, বাকিদের ওকে, তাহলে আপনার সমস্যা আছে, আপনার নেট নেটটা চেক করে দেখেন। ওকে, তাহলে এখন দেখেন হচ্ছে এই যে ইনফার্ক্ট ইমেজিং এ নরমালি আমরা কি দেখি? ইনফার্ক্ট ইমেজিং আমরা দেখি হচ্ছে কি দিয়ে দেখি?
টেকনিশিয়াম টেকনিশিয়াম 99 এম পাইরোফসফেট পাইরোফসফেট তাহলে টেকনিশিয়াম 99 এম পাইরোফসফেট আমরা দেখি ইনফ্রারেড ইমেজিং এর জন্য। এখন এই ইনফ্রারেড ইমেজিং এর জন্য বেস্ট ইনভেস্টিগেশন কোনটা? ইনফ্রারেড ইমেজিং এর জন্য বেস্ট ইনভেস্টিগেশন কেউ কি বলতে পারবেন? ইনফ্রারেড ইমেজিং এর জন্য বেস্ট ইনভেস্টিগেশন আমি বলে দিচ্ছি, কার্ডিয়াক এমআরআই। তাহলে দেখেন এই যে কার্ডিয়াক এমআরআইটা হচ্ছে ইনফ্রারেড ইমেজিং এর জন্য বেস্ট ইনভেস্টিগেশন। তো আমাদের হচ্ছে ক্লিনিক্যাল কিছু পড়া আছে, এই ক্লিনিক্যাল পড়াগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। আর হচ্ছে আপনাদেরকে যে একটা বইয়ের মধ্যে যে দাগানো আছে ওই বইটাও হচ্ছে আমরা নেক্সট ইয়াতে পড়বো, মানে কোন ইমেজিং এর জন্য কোনটা বেশি বেশি ইউজ হয় সেটা পড়বো। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে ডেভিডসনের দুইটা ছক আছে, আর হচ্ছে থাইরয়েড স্ক্যানের যে লো আপটেকটা আছে এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। এই যে আজকে হচ্ছে নর্মালি আমাদের হার্টের ইমেজিং, রেনাল স্ক্যান এবং হচ্ছে বোন স্ক্যান, এই জিনিসগুলো এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, শেষ ক্লাস। আচ্ছা, বুকের মধ্যে আপনাদেরকে পিডিএফ দিছে মনে হয়, আপনাদেরকে মেবি দুইটা পিডিএফ দিছে না? সবাই দুইটা পিডিএফ পাইছেন না? দুইটা অথবা একটা তো পাইছেন। হ্যাঁ, পিডিএফ পাইছেন। ওই পিডিএফ এর মধ্যে দেখবেন একটা তো হচ্ছে আমার দাগানো আছে লাল, কি বলে এটাকে, সবুজ কালি, তারপর হচ্ছে লাল কালি, এইভাবে করে দাগানো আছে। তো ওই ক্লাসটা মানে ওই 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 দাগানো অংশগুলো আমরা একটু পড়বো। প্লাস হচ্ছে ডেভিডসনের দুইটা বক্স আছে গুরুত্বপূর্ণ। প্লাস হচ্ছে আমাদের থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েডের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এই থাইরয়েড স্ক্যান, কারণ থাইরয়েড স্ক্যানটা আমরা পরের ক্লাসে কেন রাখছি, ওই থাইরয়েড নিয়েই হচ্ছে আমাকে আহ ভালো মতো পড়তে হবে, মানে জাস্ট থাইরয়েডটা থেকেই অনেকগুলো কোশ্চেন আসছে আমি দেখছি। সো আমি থাইরয়েডটা আজকের ক্লাসে ধরবো না, থাইরয়েডটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে ধরবো। ওইখান থেকে মানে একেবারে জিস্ট যে জিনিসটা যেগুলো পরীক্ষাতে আসছে সেগুলো আমরা ভালো মতো করে নিব, একদম সুন্দর ভাবে হয়ে যাবে। ওকে, এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা? যেহেতু এটা মানে নিউ টপিক। ভাইয়া মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এ এই যে তিনটা ট্রেসার এর মধ্যে কোনটা ইউজ হয় ফ্রিকুয়েন্টলি, নাকি তিনটা ইউজ হয়? কোনটা বেশি হচ্ছে? এই যে বেটার ইমেজ কোয়ালিটি কোনটা দিচ্ছে, এই যে টেকনিশিয়াম 99 এম সিস্টেম এবি, যেটা এটাই হচ্ছে বেটার বেটার ইমেজ কোয়ালিটি দিচ্ছে। সো এটাই হচ্ছে বেশিরভাগ ইউজ হয়। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের ক্লাসের পিডিএফ আজকে দিয়ে দিব। এখানে আরো নেক্সট ক্লাসের টপিকও আছে দুই তিনটা। এখানে যে আমরা তো আসলে পেট স্ক্যানটা করে নিই, তো পেট স্ক্যান আর হচ্ছে এই থাইরয়েড, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো আর কি। সো আমি ফুল পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওই পিডিএফ দেখে আপনারা করে নিতে পারবেন আর কি। এটাতে পরের ক্লাসে দেখাবো আর কি। ওকে, আজকে আমি দিয়ে দিব, অসুবিধা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আর না হলে শেষ। মানে আমি আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, মানে মানে খুব টায়ার্ড আর কি। আমি দৌড়ায় দৌড়ে আসছি, বাসায় ঢুকেই ল্যাপটপটা অন করে আপনাদের ক্লাস নিতে বসে গেছি। এই রেকর্ড, আচ্ছা আমাদের এখানে মডারেটর যারা আছেন, আচ্ছা আমরা কি রেকর্ডটা আজকে পাবো? জি, রেকর্ডটা আজকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ড আপনারা আজকে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে তারা হচ্ছে যে এই ক্লাসটা আবার একটু দেখে নেবেন, তাহলে দেখবেন একদম বেশি কিছু না, একদম সহজ আর কি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। নেক্সট যে নিউক্লিয়ার মেডিসিনের যে ক্লাস হবে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। নেক্সট ক্লাস চেষ্টা করব হচ্ছে একদম পুরোপুরি মানে আমাদের এন্ডোক্রাইনের যে সমস্যাগুলো আছে এগুলো ভালো মতো বুঝে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।